প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়াতে ছিলাম তোমাদের দ্বাদশ শ্রেণীতে বছর যারা আছো তোমাদের আমরা পড়াচ্ছিলাম হচ্ছে জীবের পরিবেশ সংরক্ষণ ও বিস্তার অধ্যায়, দ্বাদশ অধ্যায় থেকে। তো আমরা সেদিন সর্বশেষ ইকোলজিক্যাল পিরামিড পর্যন্ত পড়িয়েছিলাম, ঠিক আছে। এবং আমরা সেখানে দেখিয়েছি যে ইকোলজিক্যাল যে পিরামিডের যে বিভিন্ন ইগুলোর বিভিন্ন বিভিন্ন প্রকার পিরামিড রয়েছে, যেমন সংখ্যার পিরামিড, শক্তির পিরামিড, জীবভরের যে পিরামিডগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো আমরা দেখিয়েছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে এই যে ইকোলজিক্যাল পিরামিডগুলোতে শক্তির প্রবাহটা কীভাবে হয়। আমরা দেখেছি, আমরা ইকোলজিক্যাল পিরামিড ইকোসিস্টেম পড়তে গিয়ে আমরা পড়েছি যে উৎপাদক, খাদক, বিয়োজকের মধ্যে যে একটা সম্পর্ক, যে খাদ্য শৃঙ্খলের যে সম্পর্কটা। তো আজকে আমরা দেখবো হচ্ছে এই যে ইকোলজিক্যাল পিরামিড, কি লিখছি আমি, দেখো, ইকোলজিক্যাল পিরামিডের শক্তি প্রবাহের প্রকৃতি, অর্থাৎ কীভাবে তাদের মধ্যে এই শক্তির প্রবাহটা হয়, ঠিক আছে। তো আমরা যদি দেখো চিত্রটার দিকে লক্ষ্য করো, হ্যাঁ, এই শুধু এই ছবিটা, এই চিত্রটা বুঝলে তোমরা নিজের মতো করে লিখতে পারবে এবং তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমরা কি দেখতে এখানে দেখলাম যে কি সূর্য, অর্থাৎ সূর্য হচ্ছে কি সকল জীবজ শক্তির উৎস, এটা আমরা জানি, ঠিক আছে। তো এখানে আমরা লিখেছি সূর্য, ঠিক আছে। তাহলে এই সূর্য থেকে যে শক্তিটা কে করে সংগ্রহ? উদ্ভিদে, তাই না? উদ্ভিদ কী করে এই সূর্য থেকে শক্তি সংগ্রহ করে কি হয়, সে তার খাদ্যটা উৎপাদন করে, এবং সেই জন্য আমরা বলছি যে সে হচ্ছে প্রথম খাদ্যস্থাত উৎপাদক উদ্ভিদ, ঠিক আছে, উৎপাদক উদ্ভিদ। এবং এই উদ্ভিদ থেকে তারপর হচ্ছে কি দ্বিতীয় স্তরে যাই, খাদ্যটা দ্বিতীয় স্তরে তৃতীয় স্তরে, তৃতীয় স্তর থেকে কি চতুর্থ স্তরে, অর্থাৎ একটার পর একটা যদি আমরা ওভাবে চিন্তা করি। তাহলে এখান থেকে এই যে শক্তি আমি বললাম যে কি 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 হচ্ছে, এখানে একটা শক্তির প্রবাহ হচ্ছে। এই শক্তির প্রবাহটা কি? শক্তির প্রবাহটা হচ্ছে যে সূর্য শক্তি, সূর্য শক্তি থেকে কে সংগ্রহ করলো এটা? আমাদের যে এই যে সূর্য শক্তিটা রূপান্তরিত হয়ে উদ্ভিদের মধ্যে কি হলো, রাসায়নিক স্থিতিশক্তি রূপে কি হলো, সঞ্চিত হলো। তার যে শক্তির সাথে রাসায়নিক স্থিতিশক্তি রূপে সঞ্চিত হলো। তাহলে কি ঘটলো, এখানে শক্তির রূপান্তর ঘটলো। সূর্য শক্তি কোথায় আসলো? সৌর যে আলোক শক্তিটা, সেটা কি হলো, এখানে উদ্ভিদের মধ্যে এসে রাসায়নিক স্থিতিশক্তি হিসেবে কি হলো, সঞ্চিত হলো। ঠিক সেই সঞ্চিত শক্তিটা আবার রূপান্তরিত হয়ে কোথায় চলে যায়? দ্বিতীয় স্তরের খাদকে, অর্থাৎ কে লিখছে আমি, প্রাথমিক তৃণভোজী খাদক, হ্যাঁ, তাদের মধ্যে। ওখান থেকে আবার তৃতীয় খাদ্যস্তর যদি ধরি, মাংসাশী, যারা এই যে ছোটো ছোটো পোকামাকড়গুলো কি খেয়ে বাঁচে, হ্যাঁ, ঠিক আছে। আমরা এখানে একটা পাখি বা অন্য কিছু ছবি দিয়েছি। তারপর এইটা খেয়ে আবার এই পাখিটাকে খেয়ে ধরো আরেকটা শীর্ষ পর্যায়ের মাংসাশী, যেটা ছোটো ছোটো পাখিগুলোকে খেয়ে বাঁচে, আমরা যদি ধরি, হ্যাঁ, ঠিক আছে, শকুন, বাজ পাখি, এই টাইপের যারা আছে, হ্যাঁ, তাহলে এটাকে বললাম আমরা কি, চতুর্থ খাদ্যস্তর। তাহলে এখান থেকে দেখো এই সূর্য শক্তি থেকে আলোটা এখানে রূপান্তরিত হয়ে এখানে স্থিতিশক্তি হলো। আবার এই উৎপাদকের শক্তিটা রূপান্তরিত হয়ে ঠিক ওই খাদকের মধ্যে কি হলো, স্থিতিশক্তি হিসেবে। ঠিক আবার ওইটা আবার একইভাবে রূপান্তরিত হয়ে এটার মধ্যে আসছে। তাহলে আমরা কি দেখছি, শক্তির প্রবাহটার মধ্যে আমরা কি দেখি, শক্তির প্রবাহটা আমরা কি বুঝতেছি? অর্থাৎ আমাদের যে শক্তিটা থাকে, প্রথম যে শক্তিটা থাকে, সেই শক্তিটা কি হয়, রূপান্তরিত হয়ে আরেকটা দেহে প্রবেশ করে। এই যে এক শক্তি থেকে আরেক শক্তিতে প্রবেশ করা, আরেকটা দেহে প্রবেশ করা, আরেকটা জীবস্তরে প্রবেশ করা, সেটাকে আমরা বলবো হচ্ছে কি শক্তির প্রবাহ। তাহলে দেখো আমি এখানে সংজ্ঞাটা লিখেছি, শক্তির প্রবাহটা কি। কারণ আমরা শিরোনামে কি লিখেছিলাম, ইকোলজিক্যাল পিরামিডে শক্তি প্রবাহের প্রকৃতি। তাহলে শক্তির প্রবাহটা কি? হ্যাঁ, প্রশ্ন আসে যে তাহলে এই যে শক্তির প্রবাহটা কি? রূপান্তরিত সৌরশক্তি এক দেহ হতে অন্য দেহে স্থানান্তরকে কি বলে? শক্তি প্রবাহ বলে। তাহলে আমাদের মূল শক্তির উৎসটা কোথায়? সৌরশক্তিটা। এবং এইটাই রূপান্তরিত হয়ে এক দেহ থেকে আরেক দেহে যে স্থানান্তরটা ঘটে, সেটাকে আমরা কি বলি? শক্তি প্রবাহ বলি। এখন দেখো এই যে শক্তির প্রবাহটা, ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই শক্তির প্রবাহটা হচ্ছে কি এক দেহ থেকে আরেক দেহে কি হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে। এবং এই ইকোলজিক্যাল পিরামিডে এই শক্তি প্রবাহটা অবিরাম ঘটছে, ঠিক আছে, প্রতিনিয়ত বিরামহীনভাবে। অবিরাম মানে হচ্ছে বিরামহীনভাবে এই শক্তির প্রবাহটা কি হচ্ছে, একটা ইকোলজিক্যাল পিরামিড, একটি সিস্টেমের মধ্যে ঘটতেছে। তাহলে আমাদের এই যে আমাদের এখন প্রশ্ন আসে, আমাদের এই যে সৌরশক্তিগুলো আমাদের এইভাবে রূপান্তরিত হচ্ছে স্থিতিশক্তি রূপে, যে শর্করায় সংবোধিত হচ্ছে, এর পরিমাণটা কত জানো? মাত্র হচ্ছে 0.2%। এটা হচ্ছে আমাদের কি সংবন্ধিত শক্তি। হ্যাঁ, এরকম এই
এটা মূলত হচ্ছে আমাদের কি হচ্ছে সংবন্ধন ঘটে এই শক্তিটা। তাহলে এভাবে বিভিন্ন উদ্ভিদের যে বিভিন্ন শরীরবৃত্তীয় ক্রিয়ায় এই শক্তির আমাদের কি হয় কিছুটা আবার ব্যয় হয়। তুমি দেখো যে এখান থেকে যখন আমরা এখানে দেখো কি দেখতে পেলাম, এই যে শক্তিটা বা তার যে আলোক শক্তির তাপটা যখন এখানের মধ্যে রূপান্তরিত হলো, তাহলে আমরা এখানে একটা এরো দিয়ে দেখেছি কিছু শক্তি কি হচ্ছে তাপ, অর্থাৎ কিছু শক্তি বের হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে যখন আবার এখানে আসছে, এই দেখো আমি দেখালাম এখানে এরো দিয়ে কিছু শক্তি কি বের হয়ে গেছে। তার মানে কি প্রত্যেকটা ক্ষেত্রে এক স্তর থেকে অন্য আরেকটা স্তরে যখন প্রবেশ করছে তখনই কি হচ্ছে শক্তি ব্যয় হচ্ছে, এই যে শক্তি ব্যয় হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের যখন এইরকম রূপান্তর ঘটে, রূপান্তরের যে শক্তিটা স্থিতি শক্তি হিসেবে যখন জমা হয়, কিছু শক্তি কি হয়ে যায় বের হয়ে যায়, তাহলে আর কিছু শক্তি থাকে কি সঞ্চিত। এই শক্তিগুলো থেকে তারপর আমাদের বাকিটা কি হয়, এই বাকি শক্তিটাকে আমাদের স্টার্চ স্নেহ বা যে যা আমিষ রূপে যে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন টিস্যুর মধ্যে যে সঞ্চিত হয় সেইগুলোতে সেই শক্তিটা সেখানে ব্যয় হয়। তাহলে আমরা বলতে পারি যে পরিমাণ শক্তিটা আমাদের ইকোসিস্টেমের মধ্যে, অর্থাৎ যে সৌর শক্তি থেকে যেটা ইকোসিস্টেমের মধ্যে সংবন্ধিত হয় যে পরিমাণ শক্তিটা, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে মোট উৎপাদন। আমরা উপরের অংশটা একটু মুছে নিই। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, অর্থাৎ ইকোসিস্টেমের মধ্যে আমাদের প্রথমে যে সৌরশক্তি থেকে যেই শক্তি মোট শক্তিটা সংবন্ধিত হয় সেটাকে আমরা কি বলবো, মোট উৎপাদন। আমরা এখানে বলেছিলাম যে 2% মতো, হ্যাঁ প্রায়। তাহলে এটা হচ্ছে আমাদের কি মোট উৎপাদন। তারপর কি হচ্ছে আবার কিছু শক্তি আমরা বললাম যে কিছু শক্তি আমাদের কোথায় ব্যয় হয়, ধরো যেমন আমাদের কি শর্করা স্নেহ স্টার্চ এইগুলোতে উৎপন্ন করে, অর্থাৎ শর্করা উৎপন্ন করতে কিছু শক্তি ব্যয় হয়। হ্যাঁ, শর্করা উৎপাদনে ব্যয় হয়। ঠিক আছে, আমরা এটা কি বললাম মোট উৎপাদন। তাহলে শর্করা উৎপাদনে আমাদের যে শক্তিটা ব্যয় হয় সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাথমিক উৎপাদন। ঠিক আছে, প্রাথমিক উৎপাদন। ঠিক আছে, আর এরপরে আমাদের কিছু শক্তি কি থাকে শ্বসনে ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের শ্বসন হচ্ছে, এখান থেকে যখন শক্তির এখানে সংশ্লেষণের প্রক্রিয়া কি হচ্ছে খাদ্য উৎপন্ন করছে, আবার এই শক্তিটা যখন এই পদে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য সে আবার কি করতেছে শ্বসন প্রক্রিয়া করতেছে। তাহলে এই শ্বসন প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পরে তার মধ্যে আরও কিছু অবশিষ্ট থাকে শক্তি। ঠিক আছে, অর্থাৎ শ্বসনের পর যে অবশিষ্ট শক্তিটা থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত উৎপাদন। ঠিক আছে, অর্থাৎ শ্বসনের পরে শ্বসনে ব্যবহৃত হওয়ার পরে যে শক্তিটা থাকে, শ্বসনে ব্যবহৃত হওয়ার পরে যে শক্তিটা থাকে, হ্যাঁ এটাকে আমরা বলবো হচ্ছে কি প্রকৃত উৎপাদন। ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে কি প্রকৃত উৎপাদন। তাহলে আমরা এখানে তিনটা টার্ম দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যখন যে সূর্য শক্তিটা প্রথম ইকোসিস্টেমের মধ্যে যেটা সংবন্ধিত হয়, যে শক্তিটা রূপান্তরের পরে স্থিতিশক্তির যে শক্তিটা সংবন্ধিত হয় সেটাকে আমরা কি বলেছি, সেটাকে আমরা বলেছি হচ্ছে গ্রোস প্রোডাকশন বা মোট উৎপাদন। ঠিক আছে, এবং যেই শক্তিটা শর্করা উৎপাদনে ব্যয় হয় সেটাকে আমরা বলেছি প্রাথমিক উৎপাদন, এবং শ্বসনে ব্যবহৃত হওয়ার পর যে শক্তিটা থাকে সেটাকে আমরা বলেছি কি প্রকৃত উৎপাদন। ঠিক আছে, এগুলো কি, এগুলো সবই হচ্ছে আমাদের শক্তি। অর্থাৎ এই যে আমাদের যে বিভিন্ন ইকোলজিক্যাল পিরামিড আছে, বিভিন্ন ইকোলজিক্যাল পিরামিডে যে শক্তি প্রবাহটা ঘটে এটা কি পরিমাণে ঘটে, কোথায় কতটুকু ব্যয় হচ্ছে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখালাম, এবং আমরা এই লেকচিত্রের মাধ্যমে আমরা জিনিসটা ফুটিয়ে তুলেছি যে কীভাবে একটা দেহ থেকে আরেকটা দেহ যাচ্ছে। তাহলে দেখো এই যে আমরা ইকোলজিক্যাল পিরামিডের শক্তি প্রবাহের যে প্রকৃতিটা, তাহলে আমাদেরকে যদি কিছু বৈশিষ্ট্য দেওয়া হয় আমরা কি বলবো, আমরা কি বৈশিষ্ট্য বলতে পারি, চিত্রটা দেখে দেখে আমরা নিজেরাই কিছু বৈশিষ্ট্য আমরা দেখো লিখতে পারি কিনা। আমরা প্রথমেই তো আমরা বলতে পারি এতটুকু তো একেবারে সহজেই বলতে পারি যে এখানে কিন্তু বলা আছে সূর্য সকল জীবশক্তির উৎস। তাহলে আমরা কি দেখতে পেলাম ইকোলজিক্যাল পিরামিডের এই যে শক্তির প্রকৃতি বলছি, শক্তি প্রবাহের যে প্রকৃতিটা, শক্তি কোথা থেকে কোথায় যাচ্ছে কিভাবে। এবং দেখো আমরা এখানে দেখতে পেলাম এই যে সর্বশেষ কি হচ্ছে, আমার প্রাথমিক উৎপাদনও মরতে পারে, দ্বিতীয় উৎপাদকও মরতে পারে, তৃতীয় খাদকও মারা যেতে পারে। তাহলে এই যে এগুলো যখন মারা যায় তখন এগুলো কী হয়, আবার বিয়োজক হয়, বিয়োজক হওয়ার পরে আবার কি হয় মাটির সাথে মিশে যায়, এখান থেকে আবার শক্তির কি হয় রূপান্তর ঘটে। তাহলে এই জায়গাটা থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস বুঝতে পারছি যে
তাপগতির যে সূত্র আছে, এখানে সূত্রে একটা জিনিস বলা আছে যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়। এই চিত্র থেকে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। তাহলে আমাদের এই শক্তিটির প্রবাহটা শুরু হয়েছে কোথায়? সূর্য থেকে। এবং আমরা জানি সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। তাহলে আমরা এই প্রথম বৈশিষ্ট্য আমরা দেখতে পারি যে সকল শক্তির উৎস হলো, সকল শক্তির উৎস হলো সূর্য। এটা আমরা একটা বৈশিষ্ট্য লিখতে পারি শক্তির ইকোলজিক্যাল পিরামিডের শক্তি প্রবাহের বৈশিষ্ট্য। তারপর আমরা একটা বৈশিষ্ট্য কি লিখতে পারি, দেখো যে এই যে শক্তিটা সূর্য থেকে শুরু হয়ে যে একটার পরে একটা খাদকে যাচ্ছে, এবং প্রথম একটু পরে এই খাদক আবার উৎপাদক হচ্ছে, এই যে শক্তির রূপান্তর গোলা ঘটে এক এক দিকে যাচ্ছে। তাহলে কি বলছি, এই যে শক্তি পরে এই দিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে যেহেতু আমরা দেখতেছি যে এটা কি হচ্ছে, সৌরশক্তিটা উৎপাদক থেকে সম্বন্ধিত বিভিন্ন শ্রেণীর খাদকের মধ্যে কি হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে। তাহলে আমরা দেখতে পাই যে শক্তি প্রবাহটা হচ্ছে কি একমুখী। শক্তি প্রবাহটা হচ্ছে কি, আমরা দেখতে পেলাম শক্তি প্রবাহটা হচ্ছে কি একমুখী। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আর কি বৈশিষ্ট্য লেখা যায়। চিত্রটা বুঝতেছি না, কারণ চিত্রটার সাথে থাকলে তোমাদের আমার এই বৈশিষ্ট্যগুলো দেখতে সুবিধা হবে। তাহলে দেখো আমরা 3 নং বৈশিষ্ট্য আমরা কি লিখতে পারি, অর্থাৎ খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু করে এই খাদকের দিকে যে শক্তির এই যে প্রবাহগুলো ঘটছে, আমার একেবারে মূল থেকে যে উৎপাদক থেকে শুরু করে যে প্রবাহগুলো ঘটছে, প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, শক্তির ব্যয় হচ্ছে। যে আমি দেখছি একটু একটু করে তাপ বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই। তাহলে এই জায়গা থেকে এখানে এটা থেকে এটাতে শক্তির হার কম, এটাতে শক্তির হার কম কেন? প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমার কাজ হচ্ছে তখন কি হবে, শক্তির ব্যয় হবে। যখনই আমি যে কোনো কিছুতে, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও তুমি দেখো, যখন তুমি বল প্রয়োগ করবা তখন কিন্তু শক্তি কি হয়, ব্যয় হয়। অর্থাৎ এই টার্মগুলো, বিজ্ঞানের এই টার্মগুলো তোমাকে খুব সহজ মানে ক্লিয়ার করে জানতে হবে। তুমি যখনই কোনো কিছু কাজ করবা, কাজ করলে নতুন একটা কিছু কি হবে, তৈরি হবে, নতুন একটা কিছু সৃষ্টি হবে। কিন্তু এই সৃষ্টি করতে গিয়ে তুমি কিন্তু শক্তি ব্যয় করেছ। ঠিক আছে, এটার ক্ষেত্রে ঠিক তাই, একটা থেকে আরেকটা যাচ্ছে আর শক্তির কিছুটা কি হবে, ব্যয় হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি খাদ্য শৃঙ্খল উৎপাদন শুরু করে খাদকের দিকে প্রবাহিত হওয়ার সময় কি ঘটে, অর্থাৎ উৎপাদক থেকে খাদকের পর্যন্ত কি হয়, খাদক পর্যন্ত শক্তি হ্রাস পায়। আমরা দেখতে পারি শক্তির হ্রাস পায়। যদি আরেকটা জিনিস আমরা লিখতে চাই তাহলে কি লিখতে পারি, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। কারণ আমরা তো জানি যে এখানে আমরা যা দেখছি বিয়োজকের পরে এই শক্তিটা কি হয়, মাটি থেকে আবার এই শক্তিটা উৎপাদকের মধ্যে চলে যায়, উদ্ভিদ আবার গ্রহণ করতে পারে। তাহলে তাপগতির সূত্র অনুসারে আমরা এটাও বলতে পারি যে শক্তির সৃষ্টি বা কোনো ধ্বংস নেই। এই হচ্ছে আমাদের ইকোলজিক্যাল যে পিরামিড, এই শক্তি প্রবাহের প্রকৃতিটা। ঠিক আছে, তো আমরা এই যে ইকোলজিক্যাল পিরামিডের যে শক্তি প্রবাহের যে প্রকৃতিটা আমরা কি দেখলাম, আমরা এর আগে যখন আমরা ইকোলজিক্যাল পিরামিডটা তোমাদের পড়েছি, এখানে আমরা দেখিয়েছি যে সংখ্যার পিরামিডটা কীভাবে হয়, জীবের ভরের পিরামিডটা, তারপর আমরা দেখিয়েছি জীবের শক্তির যে পিরামিড। এখন আমরা বললাম যে এই শক্তির প্রবাহটা, কারণ যখন এই শক্তি নাই তখন কিন্তু সব শেষ। শক্তি আমাদের এই উৎসটা কোথায়, আমাদের এই যে শক্তির উৎপাদনের উৎসটা হচ্ছে আমাদের কি সূর্য শক্তি, এবং এইটা আমাদের ইকোসিস্টেমে কীভাবে প্রবাহিত হয় এই জিনিসটা আমরা দেখিয়েছি। তারপরে ইকোলজিক্যাল পিরামিডের শক্তির যে প্রবাহটা আমরা দেখিয়েছি, যে প্রবাহটা কীভাবে হয়, সূর্য শক্তি থেকে আমাদের উৎপাদকে কী হয়, এটা রূপান্তরিত হয়, এবং রূপান্তরিত হয়ে এটা রাসায়নিক স্থিতিশক্তি রূপে জমা হয় উৎপাদকে, এবং এইটা থেকে আরেকটার মধ্যে ঠিক একইভাবে রূপান্তর ঘটে। তাহলে সৌরশক্তি থেকে আমার খাদকে যে রূপান্তরটা ঘটে সেটা হচ্ছে আমাদের কি শক্তির প্রবাহ। এবং এই প্রবাহটা যখন যেহেতু উৎপাদক থেকে খাদকের স্তরের দিকে একদিকে স্থানান্তরিত হয়েছে, এটা হচ্ছে সেই জন্য আমরা বলতে পারি এই শক্তির প্রবাহটা হচ্ছে কি একমুখী। এবং এই শক্তির প্রবাহটা একটা স্তর থেকে আরেকটা স্তরে যখন যায় তখনই কি হয়, কাজ হয়, এবং কাজ হলে এই যে কিছু শক্তি বের হয়ে যায়, কিছু শক্তি সঞ্চিত থাকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, শক্তির কি হয়, স্থানান্তরের সময় আমাদের কিছুটা শক্তি কি হয়, হ্রাস হয়। এবং আমরা আরও দেখতে পেলাম যে এগুলো আবার সর্বশেষ বিয়োজকের মধ্যে যখন পচে মাটিতে আবার উর্বরের শক্তি বৃদ্ধি পায়, আবার নাইট্রোজেন হিসেবে উদ্ভিদ গ্রহণ করতে পারে। এভাবে কি হয়, আমরা বুঝতে পারি যে এই শক্তির কি নাই, সৃষ্টি বা ধ্বংস নাই। এবং এই বিষয়গুলো আমরা ইকোলজিক্যাল পিরামিড থেকে আমরা জানতে পারলাম। তাহলে আমাদের ইকোলজিক্যাল পিরামিডের যে শক্তির প্রবাহের যে প্রকৃতির, আমাদের মেইন প্রকৃতির মেইন কথাটা হচ্ছে কি,
আমাদের মেইন শক্তির উৎস হচ্ছে সূর্য, এবং সূর্য থেকে রূপান্তরিত হয়ে যে তার শক্তিটা কি হয়, উৎপাদকের বিভিন্ন দেহের খাদকের বিভিন্ন দিকে স্থানান্তরিত হয়। এইটি হচ্ছে আমাদের শক্তির প্রবাহটা। এবং এই শক্তির প্রবাহটা ঘটে কিভাবে, একমুখী ঘটে, শক্তির কিছু ব্যয় হয়, কিছু সঞ্চিত থাকে। এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের ইকোলজিক্যাল পিরামিডের শক্তি প্রবাহের গতি প্রকৃতি। ঠিক আছে, তা আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাস নিয়ে আবার পরবর্তী সময়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।